দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় জলাতঙ্ক, চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর কামরুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, মুগদা মেডিকেল কলেজ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240052 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, জলাতঙ্ক এই শব্দটা আমাদের অনেকের কাছে পরিচিত। আমরা টিভি সিনেমায় এই ধরনের রোগীদের কিন্তু ছবি দেখেছিলাম। কোনো রোগীকে দেখা যাচ্ছে যে কুকুরে কামড়াচ্ছে, সে পানির জন্য হাফ পিত্তেশ করছে, ব্যথা করছে। এই ধরনের একটা মনোজগতে আমাদের মধ্যে এই রোগ সম্পর্কে ধারণা রয়েছে, কিন্তু আমাদের এক ধরনের বিভ্রান্তি রয়েছে। এই রোগ হলে কী করতে হবে, কোথায় যেতে হবে, আদৌ চিকিৎসা আছে কিনা, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুল হাসান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমেই যদি আমরা বলি যে জলাতঙ্ক, জলে আতঙ্ক, এই শব্দটা কোত্থেকে এসেছিল এবং এই রোগটা আসলে কি? আচ্ছা, জলাতঙ্ক যে শব্দটা ইংলিশে হাইড্রোফোবিয়া বলে, মানে পানিতে আতঙ্ক। আসলে এটা আমাদের দেশে জলাতঙ্ক নাম নিয়েছে। এই রোগটা আসলে র্যাবিস হচ্ছে আসল রোগ। এই র্যাবিস যদি কারো হয়, তার রোগের একটা পর্যায়ে গিয়ে পানি দেখলে তার ভয় পায়, মানে পানি খেতে গেলে গলার যে মাসেলগুলো আছে, ফ্যারেঞ্জিয়াল মাসেল, এগুলো স্পাজম হয়, তো ভয় পায়, খেতে পারে না। এই থেকে রোগটা আসলে জলাতঙ্ক নাম নিয়েছে, কিন্তু আসল রোগের নাম হচ্ছে র্যাবিস। র্যাবিস ভাইরাস হচ্ছে আসলে র্যাবিসে আক্রান্ত কোনো প্রাণী যদি কাউকে কামড় দেয়, আঁচড় দেয়, র্যাবিসে আক্রান্ত প্রাণীর লালার মধ্যে হচ্ছে জীবাণুটা থাকে। এই জীবাণুটা যদি আমাদের শরীরে কোনোভাবে যায়, কিভাবে যেতে পারে? এক হচ্ছে কামড়ের মাধ্যমে, দুই হচ্ছে যা তার নখর আছে, নখরের মাধ্যমে সে যদি আঁচড় দেয়, লালা সেখানে থাকে, সেটা যদি শরীরে ঢোকে, অথবা শরীরের মধ্যে কোনো ক্ষত আছে সেখানে যদি লালাটা লাগে, এই তিনভাবে যদি জীবাণুটা শরীরে প্রবেশ করে তাহলে র্যাবিস হতে পারে। আচ্ছা, র্যাবিস হচ্ছে এমন একটা রোগ যেটা হলে মৃত্যু অবসম্ভাবী, মানে প্রাণঘাতী রোগ। 100% হচ্ছে। আমাদের যে বৈজ্ঞানিক গবেষণা দেখা গিয়েছে, কিছু কিছু রোগীতে আমরা বলি যে মৃত্যুর সম্ভাবনা 20%, 30%, 40%, কিন্তু র্যাবিস যদি হয়, গলাচঙ্ক যদি হয়ে যায়, তাহলে মৃত্যুর সম্ভাবনা একেবারে শতভাগ। সুবিধা হচ্ছে একটা, শতভাগ প্রতিরোধযোগ্য। মৃত্যু হলে শতভাগ, এবং রোগটা কিন্তু টিকা দিয়ে শতভাগ প্রতিরোধ করা যায়। যদি সময় মতো আমরা টিকা দিতে পারি, একেবারে 100% এটা প্রতিরোধ করতে পারবো। জি, একটু যদি বলতেন যে আপনি তো বলেছেন যে কোনো প্রাণী কামড়ালে, আসলে সকল প্রাণী কামড়ালেই কি আসলে জলাতঙ্ক হয়ে যায়? কোন কোন প্রাণীগুলো কামড়ালে হয়? হ্যাঁ, যেসব প্রাণী র্যাবিড আমরা বলি, এর মধ্যে কুকুর, বাংলাদেশে যত জলাতঙ্ক বা র্যাবিসের রোগী হয় তার মধ্যে শতকরা 99% আমরা দেখি হচ্ছে কুকুরের কামড়ে হয়। এছাড়াও বিড়ালের কামড়ে হতে পারে, বানরের কামড়ে হতে পারে, বেজির কামড়ে হতে পারে। তারপর শিয়ালের মধ্যে ফক্স, জ্যাকেল দুটাই, খেক শিয়াল, পাতি শিয়াল দুটার কামড়ে হতে পারে। যে কোনো বন্য জন্তু, যেমন মনে করেন ভালুকের আক্রমণ, এইসবের কামড়ে হতে পারে। তো আমাদের দেশে সবচেয়ে কমন হচ্ছে কুকুর, তারপর হচ্ছে বিড়াল। আচ্ছা, এই যে বাসায় তো অনেকে কুকুর বিড়াল পালে, বা দেখা যাচ্ছে ঘরে, গ্রামের অঞ্চলে দেখা যাচ্ছে একটা কুকুর ওনার বাসার আশেপাশে থাকে, নিজে একেবারে না রাখলেও শহরের মতো। এই ধরনের পোষা কুকুর বিড়াল কামড়ালে কি আসলে র্যাবিস হতে পারে? হতে পারে, যদি সে ভ্যাকসিনেটেড না থাকে। বাসায় যারা রাখি আমরা, তাদের আমরা পেট বলি, পোষা। বাসায় রাখাগুলো সবাই যেটা করেন যে কুকুর বিড়াল যাই রাখেন না কেন, তাদের ভ্যাকসিন দিয়ে রাখেন, ভ্যাকসিনেটেড থাকে, তাদের একটা প্রোটেকশন থাকে। এবং অনেক ক্ষেত্রে পরিবারের লোকরাও কিন্তু ভ্যাকসিনেশন নিয়ে নেন। কিন্তু বাইরে যারা ঘুরে কুকুর, স্ট্রে ডগস, ওটা মনে করে যে বাসায় তো থাকে, গ্রামে গঞ্জে বা বিভিন্ন জায়গায় থাকে, সেই যদি কুকুর বা বিড়াল যদি তাদের যদি টিকা দেয়া না থাকে তাহলে হতে পারে, বা যারা ঘরে রাখেন তাদের ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এই যে কুকুর কামড়ালেতে হতে পারে, কিন্তু আঁচড় দিলে বা দেখা যাচ্ছে যে একটা জিহ্বা দিয়ে একটু ঘষা দিল, সেক্ষেত্রে কি হতে পারে? সেটা যদি এরকম হয়, ব্রোকেন স্কিনে যায়, মানে আঁচড়, মনে করেন যে তার নখের মধ্যে লালাটা আছে এবং সে আঁচড় দিল এবং সেখানে স্কিনের ব্রিচ হলো, সেখানে রক্ত বের হলো, তাহলে কিন্তু হবে, এটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে। আবার কোনো জায়গায় ক্ষত আছে, সেখানে যদি লালা লাগে, কুকুরের মানে চাটের জায়গাটা, সেখানে হওয়ার সম্ভাবনা আছে। আর কামড় দিলে তো আছেই। তো এর উপর ভিত্তি করে হচ্ছে আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে আমরা চিকিৎসাটা, মানে ভ্যাকসিন দিব কি দিব না, দিলে কীভাবে দেব সেটা ডিটারমাইন করি।
আচ্ছা, এই যে বিড়ালের লালা নিয়ে অনেক ধরনের বিশেষ ধরনের বিভ্রান্তি রয়েছে। অনেকে মনে করে এটা পবিত্র মনে করে, অনেকে এটা দেখা যাচ্ছে খাবারের সাথেও দেখা যাচ্ছে যদি লেগেও যায় খুব বেশি আসলে সমস্যা মনে করে না। লালা থেকে কি আসলে হতে পারে কিনা? জীবাণুটা তো লালাতেই থাকে। যদি কোনো প্রাণী র্যাবিজে আক্রান্ত হয় তার জীবাণুটা কিন্তু লালাতেই থাকে এবং যে কোনো বডি ফ্লুইডে থাকতে পারে। কিন্তু যদি ধরেন কোনো জায়গায় আঁচড় হলো না, স্কিনটা একদম ইনটেক, তাহলে যদি ধরেন আমার হাতে দেখা যাচ্ছে একটা বিড়াল তার জিহ্বা দিয়ে চুষলো বা কিছু করলো, তাহলে কি হয়ে যায়? এটা হচ্ছে ক্যাটাগরি 1, মানে স্কিন যদি ইনট্যাক্ট থাকে শুধু লালা লাগে, সেই ক্ষেত্রে আমরা যেটা বলি সে 15 মিনিট সাবান দিয়ে এই জায়গাটাকে রানিং ওয়াটারে ওয়াশ করবে। এটা হচ্ছে এই পর্যন্ত চিকিৎসা। এই ক্ষেত্রে কোনো ভ্যাকসিনের প্রয়োজন নেই, কিন্তু ভালোভাবে তাকে পরিষ্কার করতে হবে। 15 মিনিট সে সাবান দিয়ে ভালোভাবে ধুবে এবং রানিং ওয়াটারে সে করবে, যে এখান থেকে প্রবাহমান পানিতে কোনো একটা বলে বা কোনো জায়গায় পানি নিয়ে না, একেবারে টেপের পানি যেটাকে আমরা বলি সেটাতে আসলে দিয়ে দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে টিকার প্রয়োজন নেই। কিন্তু যদি দেখা যায় যে কারো আগে থেকে স্কিনটা একটু রক্ত আছে, আঁচড় আছে, সেই ক্ষেত্রে লাগবে। আচ্ছা, আর একটু যদি বলতেন যে ঘরের মধ্যে তো অনেক সময় দেখা যাচ্ছে যে ইঁদুর থাকে, বেজি থাকে, চিকা থাকে, এইগুলোর ক্ষেত্রে লাগবে বা কোন কোন ক্ষেত্রে লাগবে না, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করব একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পার্টি নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় জলাতঙ্ক, চিকিৎসা ও প্রতিরোধ। এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুল হাসান। আমরা বিরতির আগে আসলে প্রশ্ন করেছিলাম যে সকল প্রাণী কামড়ালে কি লাগবে কিনা, বিশেষ করে দেখা যাচ্ছে ইঁদুর কামড়ালে বা যে বেজি, চিকা, বিভিন্ন ধরনের রয়েছে ঘরের আশেপাশে, সকল প্রাণী কামড়ালে কি এটা লাগবে? সকল প্রাণী না, ইঁদুর, চিকা এবং খরগোশ এদের কামড়ে কিছু হবে না, বেজির কামড়ে হবে। যেগুলোকে আমরা রডেন্ট বলি, রডেন্টের কামড়ে আসলে র্যাবিজের কথা আমরা বলি না, আমরা কুকুর বলি। অর্থাৎ চিকা, ইঁদুর এবং খরগোশ এগুলির কামড়ে হবে না, কিন্তু বেজির কামড়ে রিপোর্ট আছে, হতে পারে। আচ্ছা, এই গরু, ছাগল এগুলি কামড়ালে কি হতে পারে কিনা? গরু, ছাগলে কামড়ালে নর্মালি র্যাবিড হলে যে কোনো হচ্ছে ইনফেকশাস বডি ফ্লুইড, কিন্তু রিপোর্ট কম হয়েছে। আমি তো প্রথমে বলেছিলাম যে বাংলাদেশে যত র্যাবিজের বেশিরভাগই আপনি বলেছেন যে 99% হচ্ছে কুকুর থেকে। সুতরাং যত বেশি যেটা রিপোর্ট হয় আমাদের সেই তথ্য উপাত্ত নিয়ে আসলে বলতে হয় যে কুকুর, বেড়াল, বেজি এবং শিয়াল এগুলো হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে কমন। সুতরাং এদের কামড় যদি আপনি মনে করেন যে সে কামড় দিয়েছে, আঁচড় দিয়েছে, অবশ্যই র্যাবিজের কথা মাথায় রেখে আপনাকে আগাতে হবে। খুবই সুন্দর বলে। এই যে যখন কামড়ে দিলেও আসলে একটা কুকুর বা বিড়াল যেটা হোক, সেটা দেখা যাচ্ছে ক্ষত হয়ে যাচ্ছে, রক্ত পড়ছে, ওই সময়টা আসলে কি করণীয়? আচ্ছা, ওই যে ক্যাটাগরির কথা বললাম, আমরা 3টা ক্যাটাগরি যদি আবার একটু বলি। ক্যাটাগরি 1 হচ্ছে ইনট্যাক্ট স্কিনে সেখানে কিছু লালা লাগলো। ক্যাটাগরি 2 হচ্ছে যে আঁচড় দিল বা এমন কিছু করলো সেখানে রক্ত বের হলো। ক্যাটাগরি 3 হচ্ছে মারাত্মক, সেখানে হচ্ছে কামড় দেবে, ক্ষত হবে, একটা বা মাল্টিপল হতে পারে এবং মাথা হেড নেকের কাছাকাছি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাছাকাছি এবং নিচের দিকে বাচ্চাদের মাল্টিপল যদি হয়, ক্ষত যদি হয়, তাহলে ক্যাটাগরি 3, এটা সবচেয়ে মারাত্মক। সেই ক্ষেত্রে যেটা হবে যে প্রথম ক্ষেত্রে যেটা হবে, আপনি ওয়াশ করবেন, পানি দিয়ে ধুয়ে ফেলবেন, 15 মিনিট আপনি সাবান দিয়ে প্রবাহমান পানির নিচে আপনি এটাকে ধুয়ে ফেলবেন। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে হচ্ছে উন্ড কেয়ার, এবং এখানে চিকিৎসা লাগবে 2টা, একটা হচ্ছে ভ্যাকসিন আর একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। এই ক্ষেত্রে ভ্যাকসিন হচ্ছে আপনাকে ইমিউনিটি দিবে, লং টার্ম অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে। আর ইমিউনোগ্লোবিন যে জিনিসটা করবে সেটা হচ্ছে ওই জায়গায় যদি কোনো ভাইরাস থেকেও থাকে, ধুয়ে থাকার পর সেটাকে নিউট্রালাইজ করে ফেলবে। তার প্রধান শর্ত হচ্ছে যে তাকে আমি ওয়াশ করব, ধুয়ে ফেলবো প্রবাহমান পানির নিচে 15 মিনিট সাবান দিয়ে। তারপরে যদি ক্ষত থাকে আমি প্রথমে ইমিউনোগ্লোবুলিন দিয়ে নেব, তার চারদিকে ইমিউনোগ্লোবিন দিব এবং ক্ষতর মাঝখানেও ওটা দিয়ে দেব, যাতে যদি ভাইরাস থেকেও থাকে সেটা যে নিউট্রালাইজ হয়। তারপর তাকে আমি ভ্যাকসিনে চলে যাব। এরপরে আসে হচ্ছে এখানে আর কি হতে পারে, যেহেতু একটা সার্জিক্যাল কন্ডিশন, সার্জিক্যাল টয়লেটিংয়ের পরে যদি আপনার সেখানে সেলাই করা লাগে, সেলাইটা একটু লুজ দিতে হয়, প্রথমে খোলা রাখতে হয়। তারপরে যেটা হয় যে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিই আর টিটেনাসের প্রোফাইল্যাক্সিস দিতে হবে। সাথে আমরা অ্যানারোবিক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা মেট্রোনিডাজল দিই। তাহলে গভীর ক্ষত হলে প্রথমে আপনি ধুয়ে নেবেন, অ্যান্টিবডি দিবেন মানে ইমিউনোগ্লোবুলিন, তারপর হচ্ছে ভ্যাকসিন দিবেন। তারপরে উন্ড কেয়ারে যা লাগবে অ্যান্টিবায়োটিক এবং টিটেনাসের যে প্রোটেকশন, এই 2টা আপনাকে দিতে হবে।
এটা হচ্ছে একবার গভীর ক্ষত, মাল্টিপল ক্ষত, মাথার কাছাকাছি ক্ষত, মানে ক্যাটাগরি 3 উন্ড যদি হয় তাহলে আপনাকে এটা ফলো করতেই হবে। জি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কুকুর সামান্য একটু কামড় দিলেও সামান্য একটু হয়তো রক্ত বেরিয়েছে, বা এমন হতে পারে যে রক্ত বের হয়নি বা আঁচড় দিয়েছে। একটু যদি জানতে চাইছি, অনেকেই মনে করেন কখন আসলে তাকে হাসপাতালে যেতে হবে, বলে কি কি লক্ষণ দেখলে উনি মনে করবেন যে না আমাকে দ্রুত হাসপাতালে যেতে হবে, আবার কখন মনে হচ্ছে না আমার কিছুদিন আমি দেখি, অনেকের ক্ষেত্রে তো এটা দেখা যায় না, যদি চামড়া ছিঁড়ে যায় কোনোভাবেই, এখানে লক্ষণের কিছু নাই। চামড়া ছিঁড়ে যাওয়া মানে হচ্ছে আপনি যাবেন, যেভাবে যাবেন সেখানে ধুবে, তারা যে চিকিৎসা তারাই দিয়ে দেবে, আপনার যেতেই হবে চিকিৎসা। যদি আপনার কোনো ক্ষেত্রে সন্দেহ থাকে যে এখানে কিছু আছে কিনা, আপনি যেটা করবেন চিকিৎসা শুরু করে দেবেন। চিকিৎসা শুরু করে দেবেন মানে তারপর 10 দিন প্রাণীকে আপনি অবজার্ভ করবেন। এই 10 দিনের মধ্যে কিন্তু 3টা ডোজ আপনার হয়ে যাবে, অলরেডি 3টা ডোজ যখন হয়ে যাবে, আক্রান্ত জিনিসকে যদি আপনি দেখেন যে সে ভালো আছে অথবা সে ভ্যাকসিনেটেড, তাহলে আপনি এটা ডিসকন্টিনিউ করতে পারেন। আসলে টিকার ব্যাপার হচ্ছে 2 রকমের, আমরা যেটা দিই, একটা হচ্ছে প্রি এক্সপোজার প্রোফাইলেক্সিস আর একটা হচ্ছে পোস্ট এক্সপোজার প্রোফাইলেক্সিস। প্রি এক্সপোজার মানে হচ্ছে বিড়াল কুকুরে কামড়ালো না, আমি আগে দিয়ে দিলাম, তাহলে কাদের দিই এটা আমরা? যারা ভেটেরিনিয়ান, যারা পশু চিকিৎসক এরা নিয়ে কাজ করেন ওনরা, যারা ল্যাবে কাজ করেন তারা, এবং যাদের বাসায় কুকুর টুকুর থাকতে পারে যারা রিস্কের মধ্যে আছেন, তাদের হচ্ছে প্রি এক্সপোজার, কামড় দেওয়ার আঁচড় দেওয়ার আগে আপনি তাকে ভ্যাকসিন দিয়ে ইমিউন করে দিলেন। আর পোস্ট এক্সপোজার হচ্ছে তখন যখন আপনি কামড় বা আঁচড়ের সম্মুখীন হয়ে গেলেন, তখন আপনাকে দিতে হবে। আপনার প্রশ্ন যেটা ছিল মানুষ যেটা করে যে আমি অপেক্ষা করব কিনা, আপনাকে কিন্তু চিকিৎসা শুরু করতে হবে। শুরু করবেন, 10 দিন অপেক্ষা করবেন যদি আপনার ওই সন্দেহটা থাকে। কিন্তু যদি প্রসঙ্গে আপনি খুব ভালো প্রসঙ্গ উঠিয়েছে, অনেকেই মনে করে থাকেন যে আশেপাশে যে কুকুরগুলি বা বিড়ালগুলিকে তারা দেখছেন রেগুলার, অনেকে বলেছেন ওই কুকুরগুলির কোনো সমস্যা হয় কিনা 10 দিন দেখি, এটা কি কতটুকু যৌক্তিক? সেটা হচ্ছে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। চিকিৎসা শুরু করবেন আপনি, অর্থাৎ টিকা দেয়া যেটা সেটা শুরু করবেন। শুরু করার পরে 10 দিন দেখলেন, যদি আপনার অবজার্ভ করার সুবিধা থাকে, 10 দিনের মধ্যে যদি দেখেন তার মধ্যে কোনো কিছু না হচ্ছে, সেক্ষেত্রে আপনি ডিসকন্টিনিউ করতে পারেন। সেই 10 দিনের মধ্যে কিন্তু আপনার 3টা ভ্যাকসিন অলরেডি দেওয়া হয়ে যাবে। 3টা ভ্যাকসিন বা ভ্যাকসিনগুলি কখন দিব, কিভাবে দিব, এই সব বিষয় নিয়ে আরও বিস্তারিত আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কোন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় জলাতঙ্ক চিকিৎসা ও প্রতিরোধ, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার কামরুল হাসান। আমরা বিরতির আগে আলাপ করছিলাম, খুব সুন্দর আসলে গুরুত্বপূর্ণ একটি আলাপ, যে কুকুর কামড়ালে কতক্ষণ দেখবো। আমাদের বিরতির সময় একজন প্রশ্ন করেছিলেন আমাদেরকে, আসলে দর্শকদের আমরা বলতে চাই যে যদি আসলে লক্ষণ শুরুই হয়ে যায় আপনার, তাহলে কিন্তু আর বাঁচার উপায় নেই। আপনি যদি মনে করেন যে না কুকুর কামড়িয়েছে, কি হয় দেখি, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, এগুলি যেমন কি জ্বর টর বন্য কিছু হলে ঠিক আছে চিকিৎসা নিব, এটা তো আসলে তখন কোনো উপায় নেই। যদি রেবিসের লক্ষণ শুরুই হয়ে যায় আপনার শরীরের মধ্যে, তখন কিন্তু আসলে কোনো চিকিৎসায় আপনাকে আর বাঁচাতে পারবে না। সুতরাং যত দ্রুত আসলে যাওয়া যায় টিকা নেওয়া শুরু করা যায়। এটা যদি বলতেন, এটাই একমাত্র টিকা যেটা আসলে কামড়ানোর পরও দেওয়া যায়। যেমন কি ডেঙ্গু, যেটা মশা, এডিস মশা কামড়ানোর পর তার আপনার নেই, বা আমরা করোনার ক্ষেত্রে বলি, করোনার জীবাণু ঢুকে গিয়েছে তখন তার আপনার টিকা নেওয়াটা একটু, এইখানে যদি একটু বলতেন, আপনি টিকাটা বলতে চেয়েছেন যে 3 ডোজ, বা একটু বিস্তারিত যদি একটু বলতেন। টিকা আমরা বলেছি যেখানে প্রি এক্সপোজার পোস্ট এক্সপোজার 2 রকমের, মানে কামড় না দিলেও আপনি নিতে পারেন এবং কামড় দেওয়ার পরেও নিতে পারেন। প্রি এক্সপোজার যেটা, সেখানে 3টা ডোজ আমরা দিই, 3টা ডোজ দিই। আর পোস্ট এক্সপোজারে হচ্ছে 4টা ডোজ। আচ্ছা, 4টা ডোজ। প্রি এক্সপোজারে যেটা দেয় 0, 7, 21 আর 28 ডেজে, এটা আমরা দিয়ে দিতে পারি কামড়ানোর আগে। মানে কাদের দিব, যে যারা পশু চিকিৎসক, যাদের বাসায় মনে করেন যে পেট আছে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যারা কুকুর বিড়াল বাসায় পালেন তারা নিজে থেকে আগে থেকে এটা আসলে দিয়ে রাখতে পারেন। জি, দিতে পারেন। ল্যাবে কাজ করেন, মনে করেন র্যাবিস ভাইরাস নিয়ে কাজ করেন, এদের দিতে পারেন। অথবা যারা কুকুর ভ্যাকসিনেশন, কুকুরের যে ভ্যাকসিনেশনের একটা ব্যাপার আছে সেটা নিয়ে কাজ করেন পাবলিকলি, তারা দিবেন। মানে রিস্কের জনগণ প্রি এক্সপোজার ভ্যাকসিনেশন করে নেবেন। আর পোস্ট এক্সপোজার হচ্ছে কুকুর বিড়াল যারা র্যাবিড অ্যানিমেল, তাদের কামড় আঁচড় যদি লাগে, আপনি যত দ্রুত সম্ভব যাবেন, গিয়ে ওয়াশ করবেন, তারপরে ক্যাটাগরি অনুযায়ী চিকিৎসা দেবেন। তবে সব ক্যাটাগরিতে যেটা হচ্ছে যে আপনাকে ভ্যাকসিন দিতে হবে। এই ভ্যাকসিনটা আমরা সরকারি পর্যায়েও হাসপাতালে আছে, সেখানে দিই। আমরা আগে যেমন মাংসে দিয়ে দিতাম একটা একটা করে, এখন কিন্তু আইডি বলি আমরা, চামড়ার নিচে প্রথম দিনেই 2টা 2 পাশে আমরা দিয়ে দিই। এরকম করে 4টা ভ্যাকসিন দিলে ইফিকেসি সমান,
আর যদি মনে করি যে আমি এটা অ্যাভেল করতে পারছি না, কোথাও উনি দিতে পারছেন না, সেক্ষেত্রে আপনি আইএমও দিতে পারেন, সেখানেও কোনো সমস্যা নেই। দুইটা রুটেই দিতে পারবেন। আইডি দিলে যেটা ইন্টারডার্মাল যেটাকে বলি চামড়ার নিচে, সেখানে হচ্ছে 0.5 করে দুই পাশে দেওয়া, আর আইএম দিলে 1 ml করে একটা করে আপনি দিয়ে যাবেন। আর যেটা হচ্ছে যে ওয়াচ করার কথাটা বারবার আসছে, আপনি যদি 4টা ভ্যাকসিনের মধ্যে 3টা দিয়েই দেন, আরেকটা দিতে তো আপনার সমস্যা নেই। প্রথম দিন থেকেই যদি শুরু করে দেন তাহলে আর সমস্যা নেই। সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমাদের অনুষ্ঠান থেকে এইটাই আমাদের বক্তব্য থাকবে যে আপনি যত দ্রুত সম্ভব দিয়ে দিবেন, সেটা যত দ্রুত সম্ভব দিবেন। এবং যদি মারাত্মক ক্ষত হয়, ক্যাটাগরি 3 ইনজুরি হয়, সেক্ষেত্রে ভ্যাকসিনের আগে কিন্তু আপনাকে ইমিউনোগ্লোবুলিন দিয়ে নিতে হবে। আচ্ছা, সরকারিভাবে যে টিকা দেওয়ার বিষয় রয়েছে, অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি যে সেই টিকার একটা সংকট রয়েছে। এইটা কি শুধুমাত্র সরকারিভাবেই পাওয়া যায় না বেসরকারিভাবেও পাওয়া যায়, সরকারিভাবে পাওয়া যায়? আসলে আমাদের দেশে যে জিনিসটা হয় যে র্যাবিজে মারা যায় এরকম একটা পরিসংখ্যান ছিল 2000 থেকে 2500-এর মতো প্রতি বছর এরকম মারা যায়, কিন্তু আক্রান্ত হয়তো অনেক বেশি। যে এত জনগণকে সরকারিভাবে দিতে গেলে অনেক সময় কিছুটা সংকট সৃষ্টি হইতে পারে। অনেকে মনে করে যে না, আমি এত দূরে যাব না, ওখানে শুধু দেয়, আমি প্রাইভেটলি কোনো জায়গায় গিয়ে আমার এটা সুবিধা দিতে পারবো, সেটাও পাওয়া যায়। আরেকটা বিষয় আপনি বললেন যে যদি আমরা ইন্টারডার্মালি দিই সেক্ষেত্রে তো আসলে ডোজ কম লাগে, সেটার প্রশিক্ষিত জনবল যদি আমরা বৃদ্ধি করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের টিকার যে টোটাল যে ডোজ সেটা আসলে কমে যাবে, ডোজ কমে যাবে, পরিমাণ কমে যাবে, খরচটা কমে যাবে। প্রশিক্ষিত জনবল যদি একটু বৃদ্ধি করা যায় সেটাও আসলে একটু এটা একটা কাজের কাজ হবে যদি এটা করা যায়, যে আইডি দেওয়ার লোক মানে ইন্টারডার্মাল দেওয়ার লোক পাওয়া যায়, সেক্ষেত্রে ডোজের কম এবং দেশের টাকা হচ্ছে। আমাদের বৈজ্ঞানিক গবেষণার একটা অভাব রয়েছে। আমি বলবো যে কোন সময়ে কোন রোগ কোথায় প্রাদুর্ভাব হচ্ছে, হঠাৎ করে কোন এক জায়গায় দেখা যায় কোন একটা রোগ হচ্ছে, তখন একটা সংকট দেখা যাচ্ছে, সেটাও কিন্তু আসলে এই ক্ষেত্রে একটা বিষয়। একদম শেষে আমাদের 1 মিনিটের মতো রয়েছে হয়তো বা 30 সেকেন্ড, এটা প্রতিরোধের জন্য কি কি করণীয়? প্রতিরোধিত একমাত্র উপায় সেই জন্য হচ্ছে যদি আপনি পেট রাখেন বাসায়, পেটকে তো ভ্যাকসিনেশন দিবেনই, সম্ভব হলে আপনি ভ্যাকসিন নিতে পারেন। আর রাস্তায় যেসব স্ট্রে ডগগুলো আছে সেগুলোর জন্য একটা প্রোগ্রাম আছে, আমরা বলি মাস ডগ ভ্যাকসিনেশন, মানে কুকুরগুলোকে আমরা ভ্যাকসিন দিই। একসময় দেখা যায় কুকুরদের মেরে ফেলা হতো, মেরে না ফেলে যদি তাদেরকে ভ্যাকসিনেশন করা হয় সেটা আমরা বলি অনেক বেশি যুক্তি। আর আপনার সংখ্যা ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, কিন্তু কুকুরের সংখ্যা আপনার ম্যানেজমেন্টের একটা ব্যাপার, মেরে ফেলা না, সংখ্যা ম্যানেজমেন্টের অন্য ব্যাপার আছে, সেই স্টেরিলাইজেশনের ব্যাপার আছে, লক্ষ্য রাখতে হবে। প্রথমে যেটা করতে হবে আপনাকে মাস ডগ যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আছে এটাকে স্ট্রেনথেনিং করতে হবে। সব কুকুরগুলা কোন এরিয়ায় কীভাবে আছে, পৌরসভা বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে বা সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনি ওই জায়গাগুলোকে আপনি ওটাকে ভ্যাকসিনেশন করেন, এটা একটা জিনিস। আর কুকুরের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় এই জন্য আলাদা একটা প্রোগ্রাম আছে, সেই ম্যানেজমেন্টটাও আপনি রাখতে হবে। আর সর্বোপরি হচ্ছে আপনাকে নিজের সতর্ক থাকতে হবে, নিজেকে সতর্ক থাকতে হবে। আপনার যদি কোনোভাবে মনে হয়, নিজেই সচেতন থাকলে এই রোগ থেকে আমরা রক্ষা পেতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডাক্তার কামরুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি আসলে বলছেন, নিজেই সচেতন থাকা, মাস ভ্যাকসিনেশন চালু করা এবং যারা কুকুর বিড়াল পালছেন তারা যেন অবশ্যই পরিবারের সদস্যরা এই টিকা আগে থেকে নিয়ে নেয়, অর্থাৎ কুকুর কামড়াবে, বিড়াল আঁচড় দিবে সেটার জন্য বসে না থাকে, যদি আগে থেকেই আমরা এই টিকাটা দিয়ে দিতে পারি এবং নিজেরা সচেতন থাকে তাহলে এই রোগ থেকে আমরা রক্ষা পেতে পারবো। আমরা সকলেই সুস্থ থাকি, কেমন আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।